স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি সঞ্জয় কুমার সরকার আজ তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল আলোচনা করব। দেখো, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। বল সাধারণত আমরা বলকে দুটো ভাগে ভাগ করি, একটা ক্ষেত্রজনিত বল আর একটা স্পর্শজনিত বল। আমরা তো ক্লাস 7-এ বল সম্পর্কে আলোচনা কিছু শিখেছি। এক কথায় বল বস্তুর স্থিতিজাড্য বা গতিজাড্যকে নষ্ট করতে বা নষ্ট করার চেষ্টা করে। এখন বল দুই ধরনের কেন বলছি, একটা বললাম স্পর্শ ছাড়া আর একটা ক্ষেত্রজনিত, অর্থাৎ একটা স্পর্শজনিত আর একটা ক্ষেত্রজনিত। এখন স্পর্শজনিত বল কোনগুলো? ঠেলা, ধাক্কা, টানা, অর্থাৎ এগুলোর জন্য আমাদের কি হয়, বস্তুর উপর এই ধরনের বল প্রয়োগ করতে গেলে বস্তুকে স্পর্শ করতে হয়। কিন্তু মনে করো একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে, কোনো রকম স্পর্শের প্রয়োজন হয় না। একটা চুম্বকের কাছে কোনো চৌম্বক পদার্থকে আনলে, তার ক্ষেত্রের মধ্যে আনলে সরাসরি কী হবে, চুম্বক দ্বারা চৌম্বক পদার্থটা আকৃষ্ট হবে। অর্থাৎ এই ধরনের বলের জন্য স্পর্শের দরকার হয় না। এই অভিকর্ষ বল, মহাকর্ষ বল, চৌম্বক বল, স্থিরতাড়িতিক আকর্ষণ বল, এই ধরনের বলগুলোকে আমরা বলি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, অর্থাৎ যে বলগুলোর জন্য কোনো স্পর্শের প্রয়োজন হয় না। এরকমই আমরা এখানে যেটা আলোচনা করব তোমাদের অধ্যায়ে, সেটা হচ্ছে মহাকর্ষ, অভিকর্ষ। অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ। যেহেতু আমরা পৃথিবীর ওপরে বসবাস করছি, পৃথিবী এবং পৃথিবীর ওপরে বসবাসকারী সমস্ত বস্তুর মধ্যে মহাকর্ষ, যাকে আমরা বলছি অভিকর্ষ। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহাকর্ষ। যিনি আবিষ্কার করেছিলেন স্যার আইজ্যাক নিউটন। আমরা তো জানি, গল্প আছে, আপেল গাছতলায় বসেছিলেন, আপেল গাছ থেকে পড়ে নিচের দিকে, মানে গাছ থেকে এসে সরাসরি ওনার কাছে পড়েছিল। উনি ভাবতে লেগেছিলেন কেন এটা ওপর দিকে গেল না নিচের দিকে এলো। যাই হোক, তাহলে স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ আবিষ্কার করেছেন। মহাকর্ষ বলতে কি, মহাবিশ্বের যত বস্তু আছে প্রত্যেকটাই বস্তুই উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে। এই যে বলে আকর্ষণ করছে সেই বলটাকে আমরা বলছি মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর যে বলে আকর্ষণ করছে সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ বলটা কি? মহাকর্ষ বল স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে যে বলে আকর্ষণ করে।
দেখো, তাহলে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে, তাকে আমরা বলি মহাকর্ষ। দেখো এইখানে ভালো করে একটা জিনিস বুঝবে যে এখানে বলা হচ্ছে বস্তুকণা। দেখো মহাবিশ্বের ওপরে যে সমস্ত গ্রহ নক্ষত্র যা আছে প্রত্যেকের মধ্যে আকর্ষণ আছে। আমি যদি পৃথিবীর কথাই ধরি, যার ব্যাসার্ধ 6370 কিলোমিটার, এটা কি একটা কণা? এখানে কণা কেন বলা হয়েছে? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যে আলোচ্য বিষয়ে যে সমস্ত বস্তু নিয়ে আমরা আলোচনা করছি তাদের ব্যাসের তুলনায় বস্তু দুটির মধ্যে দূরত্ব যদি বেশি হয়, অনেক বেশি হয়, তখন তাদেরকে আমরা বস্তু কণা বা বিন্দু বস্তু হিসেবেই ধরব। কি বললাম? যে দুটো বস্তুর মধ্যে মহাকর্ষের বল তুলনা করা হচ্ছে, অর্থাৎ তাদের যে মধ্যে যে আকর্ষণের তুলনা করা হচ্ছে, সেই দুটো বস্তুর ব্যাসের তুলনায় তাদের মধ্যে দূরত্ব যদি অনেক বেশি হয়, তখন তাদেরকে আমরা বস্তুকণা হিসেবেই ধরে থাকি বা বিন্দু বস্তু হিসেবেই ধরে থাকি। সেই জন্য এখানে বস্তু কণার কথাটা বলা আছে। তোমাদের মনে হতে পারে যে পৃথিবী বা অন্য গ্রহ নক্ষত্রের সঙ্গে যখন মহাকর্ষ বল কাজ করছে, এরা তো এত ছোট জিনিস নয় যেদেরকে আমরা বস্তুকণা বলবো, কিন্তু আমাদের এটা ধরে নেওয়া হয়। এদের ব্যাসের তুলনায় যদি এদের মধ্যে দূরত্ব অনেক বেশি হয়, তখন আমরা এদেরকে বস্তুকণা ধরেই আলোচনা করব। বোঝা গেল? তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ। এইবার এই মহাকর্ষ বল বস্তু দুটির ওপর কীভাবে নির্ভরশীল সেটা মহাকর্ষের সূত্রে আলোচনা করা আছে। একটা দেখা গেল যে M1 M2 ভরের দুটো বস্তু আছে, তাদের মধ্যে দূরত্ব দেখা গেল d। এবার একটা বস্তুর ভর M1 আর একটা বস্তুর ভর M2, তারা পরস্পরের থেকে d দূরত্বে রাখা আছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ কিভাবে কাজ করবে, বা বস্তুকণা দুটির ভরের সঙ্গে আকর্ষণ বল কীভাবে নির্ভরশীল, দূরত্ব কীভাবে, বস্তুকণা দুটির দূরত্বের সঙ্গে আকর্ষণ বল কীভাবে নির্ভরশীল, সেটা মহাকর্ষের সূত্রের সাহায্যে দেখানো হয়েছে, যেটাকে আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্র। দেখো এটা আমরা একটু আলোচনা করব। মহাকর্ষ সূত্র, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করছে। এটা আমরা মহাকর্ষ থেকে জানতে পারলাম। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বলের মান নাম্বার 1, বস্তু কণা দুটির ভরের গুণফলের সহিত সমানুপাতিক। দেখো এই সূত্রের তো একটা ম্যাথামেটিক্স আছে, অঙ্ক আছে, সেটা তো আমাকে জানতে হবে। অর্থাৎ এখানে অঙ্কটা কি, যে বস্তুকণা দুটির মধ্যে যে আকর্ষণ বল সেটা বস্তুকণা দুটির ভরের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, আর বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, এটাই সূত্রের বস্তু, মূল বস্তু। তাহলে বলছে বস্তুকণা দুটির ভরের গুণফলের সহিত সমানুপাতিক। সমানুপাত মানে আমরা কি বুঝি, যে একটা রাশি বাড়ার, যখন আমরা দুটো রাশির মধ্যে তুলনা করছি, একটা রাশি বাড়ার সাথে সাথে যদি অপরটা বৃদ্ধি পায়, বা একটা রাশিকে কমানোর সাথে সাথে যদি অপর রাশিটা কমে যায়, তখন রাশি দুটির মধ্যে সম্পর্ককে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে কি বলা আছে, দুটো রাশি কি, বস্তুকণা দুটোর ভরের গুণফল আর হচ্ছে প্রযুক্ত মহাকর্ষ বল, বস্তুকণা দুটির মধ্যে প্রযুক্ত মহাকর্ষ বল।
তাহলে এই রাশি দুটো কীরকম সম্পর্কযুক্ত? পরস্পরের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ বস্তুকণা দুটির ভরের গুণফল যত বৃদ্ধি পাবে তাদের মধ্যে মহাকর্ষ বলও তত বৃদ্ধি পাবে। বোঝা গেল? নাম্বার 2, দূরত্বের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে কি বললাম? যে দুটো রাশির মধ্যে আমরা তুলনা করছি, একটা রাশির মান বাড়ার সাথে সাথে যদি অপরটার মান বাড়ে, বা একটা রাশির মান কমার সাথে সাথে যদি অপরটার মান কমে, তাহলে সেটা সমানুপাতিক। কিন্তু ব্যস্তানুপাতিক ঠিক উল্টোটা। যখন আমরা দুটো রাশির মধ্যে তুলনা করছি, একটা রাশির মান বাড়ার সাথে সাথে যদি অন্য রাশিটার মান কমে যায়, বা একটা রাশির মান কমানোর সাথে সাথে যদি অন্য রাশির মান বেড়ে যায়, তখন সেটা সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। ঠিক এখানেও তাই। দেখো, মহাকর্ষ বল বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক, অর্থাৎ বস্তুকণা দুটির মধ্যে দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে মহাকর্ষ বল তত কিন্তু কমে যাবে। এবং কী হারে কমবে? দূরত্বের বর্গের হারে। দূরত্বের বর্গের হারে মানে ডি এর মান তার বর্গের হারে কমে যাবে। ঠিক আছে? তো সেটা বলছে বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডিস্টেন্স যদি বস্তুকণা দুটোর মধ্যে বাড়ে, মানে দূরত্ব যদি বাড়ে, তাহলে দূরত্বের বর্গের হারে কিন্তু আকর্ষণ বল কমে যাবে। এই দুটো হলো নিউটনের মহাকর্ষত্ব। বুঝে গেল? এবার দেখো, আমরা একটু গাণিতিক রূপটা যখন শিখবো, এর আরও জিনিসটা সম্পর্কে আমাদের ক্লিয়ার হবে। দেখে নাও। দেখো, সূত্রের গাণিতিক রূপটা খুব ইম্পর্টেন্ট। এটা গাণিতিক রূপ, এটা আমাদের শিখতে হবে। কীরকম? এই যে বললাম, দুটো বস্তুকণার ভর, একটা ধরো m1 আর একটা m2। m আমরা বস্তুর ভরকে মাস ফর m, ঠিক আছে, এবং ডিস্টেন্স, বস্তু দুটোর মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে আমরা ধরছি d। বুঝে গেল? তাহলে ধরা যাক m1 ও m2 ভরের দুটি বস্তুর মধ্যে দূরত্ব d, এবং তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল F হলে কি পাচ্ছি? প্রথম সূত্র কি বলছে? F ভ্যারিজ অ্যাজ, যেমন সমানের চিহ্ন, আমরা এই যে সমান এই চিহ্নটা দিই, সমানুপাত বা ব্যস্তানুপাত বোঝানোর জন্য এই চিহ্নটা দেবো। ভ্যারিজ অ্যাজ m1 ইন্টু m2। দেখো কি বলা ছিল? মহাকর্ষ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সহিত সমানুপাতিক। তাহলে তাদের ভর কী কী ধরেছি? m1 m2। তাহলে ভরের গুণফল কী হবে? m1 ইন্টু m2। তাহলে মহাকর্ষ বল বস্তুকণা দুটির ভরের গুণফলের সহিত সমানুপাতিক। বুঝে গেল? নাম্বার দ্বিতীয় সূত্র কি বলছে? F ভ্যারিজ অ্যাজ 1/d স্কোয়ার। তাদের মধ্যে দূরত্ব কত আছে? d। তাহলে বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যস্তানুপাতিক, সেই জন্য এটাকে কি লিখেছি? 1/d স্কোয়ার।
ঠিক আছে, বোঝা গেল? তাহলে এফ ভ্যারিজ অ্যাজ m1 ইন্টু m2 আর এফ ভ্যারিজ অ্যাজ 1/d স্কোয়ার, যেহেতু বর্গের সঙ্গে লেখা আছে সেই জন্য আমরা কি দিয়েছি, d স্কোয়ার দিয়েছি। বোঝা গেল? এবার দেখো এটা একটু সলভ করি। আমরা যৌগিক ভেদ থেকে কি পাবো, যদিও এটা তোমাদের একটু অজানা সাবজেক্ট যৌগিক ভেদ। যাক, যৌগিক ভেদ থেকে আমরা লিখতে পারি এটা কি, এফ ভ্যারিজ অ্যাজ m1 m2/d স্কোয়ার হলো। বা দেখো এটা সমানুপাত বা ব্যস্তানুপাত দূরত্বের সঙ্গে, এবার এই এফের সঙ্গে এই রাশিটাকে যদি আমরা সমান করতে যাই, ঠিক আছে, সমানুপাত থেকে যদি সমান চিহ্ন লিখতে যাই, তাহলে এখানে একটা কিছু ধ্রুবক গুণ করতে হয়। ঠিক আছে, ধ্রুবক মানে সেটা ধ্রুবকই, যেটা পরিবর্তনশীল নয়, যেটাকে আমরা ধরি জি, বড় হাতের জি। এই জি ইন্টু m1 m2/d স্কোয়ার। দেখো এটা কেন প্রয়োজন হলো, এই যে চিহ্নটা বদলের জন্য। আমি এফ ভ্যারিজ অ্যাজ ছিল, এখান থেকে আমি লিখেছি এফ সমান। তাহলে এই যে জি, এই জিটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। জি ইজ ইকাল টু মহাকর্ষীয় ধ্রুবক। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা ফিক্সড মান আছে, সেটা আমরা লিখছি পরে। দেখো তাহলে এফ সমান কি, জি m1 m2/d স্কোয়ার, অর্থাৎ m1 m2 ভরের যে কোনো দুটো বস্তুকণা যদি পরস্পরের মধ্যে ডি দূরত্বে রাখা থাকে, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল যদি এফ হয়, তাহলে এফ সমান হবে জি m1 m2/d স্কোয়ার, যেখানে জি ইজ ইকাল টু মহাকর্ষীয় ধ্রুবক। বোঝা গেল? বেশ, এটা হলো মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এবার দেখো আমরা জি এর যে ফিক্সড মানটা আছে সেই মানটা কি, দেখো একটুখানি ভালো করে দেখবে যে আমরা এফ সমান কি লিখেছি, জি m1 m2/d স্কোয়ার। তাহলে জি ইজ ইকাল টু কী হবে, এফ ডি স্কোয়ার বাই m1 m2। তাহলে জি এর এসআই মান, জি এর এসআই মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। এই দেখো এবার ইউনিটটা কী দেবো, তাই না? দেখো এককটা আমরা নিজেরা, দেখো এফ মানে বল, বলের এসআই একক কি, নিউটন। বলের এসআই একক হচ্ছে নিউটন। ডি ফর ডিস্টেন্স, তাহলে দূরত্বের এসআই একক কি, মিটার, তাহলে ডি স্কোয়ার আছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার। এবার দেখো m1 m2 নিচে আছে, এটাকে যদি ওপরে লিখতে যাই পার দিয়ে লিখতে হবে এককটাকে। m1 মানেও ভর, m2 মানেও ভর, তাহলে ভরের এসআই একক কী হয়, কেজি, তাহলে এখানে কী হবে, কেজির স্কোয়ার। তাহলে জি এর এসআই মান কী হলো, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে ফিক্সড, যেহেতু এটা মহাকর্ষীয় ধ্রুবক, এর মান হচ্ছে কিন্তু ফিক্সড। ঠিক আছে, বেশ। এবার দেখো এফ সমান জি m1 m2/d স্কোয়ার লিখছি, তাই তো? তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এফ দূরত্ব কমার সাথে সাথে এফ কিন্তু বাড়বে, আর দূরত্ব বাড়ার সাথে সাথে এফ কিন্তু কমবে। তাহলে দেখা গেল যে গ্রহ আর নক্ষত্রদের মধ্যে, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, তাহলে দেখা গেল যে এই এত দূরত্বের মধ্যেও কি মহাকর্ষীয় প্রভাব থাকবে, না মহাকর্ষ শূন্য হয়ে যাবে? তাহলে দেখা গেল আমরা ডি এর মান যতই ছোট করি না কেন, ডি যে কোনো সাংখ্য মান মানে সংখ্যার জন্য এফ কিন্তু কোনো সময় আমরা জিরো পাবো না। এফ কোনো সময়ের জন্য আমরা জিরো পাবো না, কারণ বস্তুর ভর কিন্তু কখনো শূন্য হয় না। একটু খেয়াল করে দেখো, এখানে জি এর মান ফিক্সড, m1 m2 বলেছি বস্তুর ভর, তাহলে এই যে ওপরে
যদি কোনো সময় শূন্য দিয়ে কিছু গুণ হয় তবেই f0 হবে, তার আগে তো f0 হবে না। তাহলে g এর মান ফিক্সড 6.67 ইন্টু 10⁻11। m1 m2, m1ও বস্তুর ভর, m2ও বস্তুর ভর। বস্তুর মধ্যে মোট জড়পদার্থের উপস্থিতি হচ্ছে বস্তুর ভর, এটা কখনো শূন্য হয় না, সেই জন্য f কখনো শূন্য হবে না। বোঝা গেল? কিন্তু দেখা গেল এর দূরত্ব বাড়তে বাড়তে দেখা গেল যেহেতু বর্গের হারে এফটা কমতে থাকে, তাহলে অসীম পর্যন্তের বিস্তার থাকলেও অনেকটা দূরত্ব বেড়ে গেলে, ডিস্টেন্স অনেক বেড়ে গেলে মহাকর্ষ বল খুব ক্ষীণ হয়ে যায়। মহাকর্ষ বল থাকে কিন্তু শূন্য বলা যাবে না, সেটাকে নগণ্য হয় আর কি। ঠিক আছে, এইটা। তাহলে যেহেতু m1 m2 নট ইকুয়াল টু 0, সেই জন্য f কখনো শূন্য হবে না। বুঝে গেল? বেশ। এইবার দেখো, এবার যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আমরা পৃথিবীর ওপরে বসবাস করছি, পৃথিবীর ওপরে অনেক বস্তু আছে। তাহলে পৃথিবীর ওপরে যে সমস্ত আমরা বস্তু আছি তাদের প্রত্যেকের ওপর মহাকর্ষীয় প্রভাব আছে। তা সত্ত্বেও আমাদের কিন্তু নিজেদের মধ্যে কোনো ঠোকাঠুকি হয় না। মানে আমরা পৃথিবীর ওপর যারা বসবাস করছে, যে সমস্ত মানে সেটা জড় পদার্থই হোক বা জীব হোক, প্রত্যেকের মধ্যে কিন্তু ঠোকাঠুকি হয় না। ঠিক আছে, তাহলে কি এখানে মহাকর্ষীয় প্রভাব কাজ করে না পৃথিবীর ওপরে থাকা? ঠিক আছে, পৃথিবীর ওপরে থাকা বস্তুর ওপর কি মহাকর্ষীয় প্রভাব কাজ করে না, করেন না? বা এখানে কি মহাকর্ষীয় প্রভাব শূন্য? এখানে কি মহাকর্ষ নেই? পৃথিবীতে আছে মহাকর্ষ প্রভাব, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে আছে। কিন্তু আমরা এখানে পৃথিবীর সঙ্গে পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ, সেই মহাকর্ষ বস্তু দুটির সঙ্গে মানে পৃথিবীর ওপরে থাকা অন্য বস্তু দুটোর মধ্যে মহাকর্ষের তুলনায় অনেক গুণ বেশি। আরেকবার কথাটা যদি ভালো করে বলি, যে পৃথিবীর ওপরে থাকা সকল বস্তুর সঙ্গে আলাদাভাবে পৃথিবীর যে মহাকর্ষ আর পৃথিবীর ওপরে থাকা অন্য যে কোনো দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ, সেটা অনেক গুণ বেশি। কোনটা? পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব, মানে পৃথিবীর সঙ্গে অন্য বস্তুর উপর মহাকর্ষ অনেক গুণ বেশি। সেই জন্য কি হয়, পৃথিবীর ওপরে থাকা যে কোনো দুটো বস্তুর মধ্যে ঠকাঠকি সম্ভব হয় না, বা পৃথিবীর অন্য বস্তুর ওপর মহাকর্ষীয় প্রভাব অনেক অনেক গুণ বেশি যে কোনো দুটো বস্তুর মহাকর্ষীয় প্রভাব। এটা আমরা দেখো ম্যাথামেটিক্যালি প্রমাণ করব। ঠিক আছে, ধরে নাও দুটো সমভরের বস্তু আছে। ঠিক আছে, ধরা যাক দুটো বস্তু পৃথিবীর ওপরে আছে, একটা m1, ঠিক আছে, তাহলে m1-এর ভরও 1 কেজি ধরে নিচ্ছি আমি, আর m2 এই বস্তুটার ভরও 1 কেজি। এরা পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রেখেছি, পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে আছে। মানে আমি যে কথাটা বললাম, মানে পৃথিবীর ওপরে আমরা যে সকল বস্তু আছি, সেটা জড় বস্তুই হোক বা সজীব বস্তু, তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না কেন? অর্থাৎ আমাদের মধ্যে পৃথিবীর ওপরে যারা আছে তাদের মধ্যে যে মহাকর্ষ আর আমাদের প্রত্যেকের সঙ্গে পৃথিবীর যে মহাকর্ষ, এটা বহুগুণ বেশি। সেটা আমরা ম্যাথামেটিক্যালি প্রমাণ করব। ঠিক আছে, তা দেখা গেল যে আমরা ধরে নাও পৃথিবীর ওপরে যে কোনো দুটো বস্তু যাদের ভর হচ্ছে সমান, একটার ভর 1 কেজি, অন্যটার ভরও 1 কেজি, এদের মধ্যে আমরা যদি d দূরত্বে রাখি, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষীয় প্রভাব সেটা F সমান, ফর্মুলা কি, g m1 m2 বাই d স্কোয়ার। তাহলে দেখো g এর মানটা ফিক্সড, এটা কত 6.67 ইন্টু 10⁻11। এটা দেখবে আমরা বাই 10⁻11ও যা, আর গুণ লিখে 10⁻11ও তাই, একই ব্যাপার। মানে এটা নিচে থাকলে এরকম, এটাও যা, এটাকে যদি আমরা উপরে তুলে দিই, গুণ আকারে তুলে দিই, তাহলে এর কী করতে হবে, পাওয়ারটা মাইনাস করে দিলে উপরে চলে যাবে। সেই জন্য আমি বলছি 10⁻11।
তাহলে 6, এটা জি এর মান হলো m1 m2 ঠিক আছে, আর নিচে হলো ডি স্কোয়ার মানে 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এফ, তাহলে একক কী হবে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো এইটা 6.67কে 10⁻11 দিয়ে ভাগ আছে, মানে 1-এর পিঠে 11টা শূন্য। তাহলে এইখান থেকে 11 ঘর আমাকে বাঁ দিকে যেতে হবে। তাহলে 11 ঘর যদি বাঁ দিকে যায় 0.10টা 0 6 বসবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 6 6 7, ঠিক আছে। তাহলে সরি, এত নিউটন, এফ সমান বার করছি, তাহলে কত বেরোলো, এত নিউটন। এটা জি এর একক, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো এখানে মিটার স্কোয়ার কেজি স্কোয়ার এককগুলো কেটে যাবে, এটার জন্য মিটার স্কোয়ার কেটে যাবে, এটার জন্য কেজি স্কোয়ার কেটে যাবে, দিয়ে আমাদের বলের একক জানাবে কত, নিউটন। তাহলে পৃথিবীর উপরে থাকা সমভরের যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত পেলাম, এইটা, তাই তো। এইবার দেখো যে কোনো একটা বস্তুর সঙ্গে পৃথিবীর যে মহাকর্ষ সেটা আমরা বার করব। দেখো তাহলে ধরে নিচ্ছি আমরা এখানে m1 সমান কত, 1 কেজি, m1 সমান 1 কেজি। তাহলে m2 মানে পৃথিবীর ভর কত, 5.96 ইন্টু 10⁻24 কেজি। তাহলে পৃথিবীর, এটা m2টা পৃথিবীর ভর আর m1টা পৃথিবীর ওপরে থাকা বস্তুর ভর, ঠিক আছে। উভয়ের মধ্যে ডিস্টেন্স। এবার দেখো আমরা যখন কোনো বড় বস্তু আছে তার সঙ্গে অন্য বস্তুর যে ডিস্টেন্স তুলনা করি, ঠিক আছে। এখানে যেহেতু পৃথিবী বলছি, পৃথিবী আমরা গোলই ভাবি এবং ওর সেন্টার যেটা জ্যামিতিক সেন্টার, সেখানেই পৃথিবীর ভর কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিই। অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠের যা দূরত্ব সেটাই পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে দূরত্ব, অর্থাৎ এখানে দূরত্বটা হবে কি, পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে ডি, পৃথিবীর ব্যাসার্ধ কত, 6370 মিটার, 6370 কিলোমিটার। তাহলে এটা কিলোমিটার থেকে আমরা মিটারে গেলে কী করব, এটা 10³ দিয়ে গুণ করে দেবো, কারণ দেখো এটা 6370 কিলোমিটার, কিন্তু আমরা এককটা এর ডিস্টেন্সের এসআই একক হচ্ছে মিটার। তাহলে কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ, ওই জন্য 10³ দিয়ে গুণ করে দিয়েছি, এত মিটার লিখলাম। তাহলে দুটো বস্তুকণার ভর পেয়ে গেছি, দুটো বস্তুকণার মধ্যে দূরত্ব পেয়ে গেছি, ঠিক আছে। দুটো বস্তুকণা মানে এখানে এটা পৃথিবীর ভর, এটা অবশ্যই পৃথিবীর ভর, পৃথিবীর ভর, আর এটা হচ্ছে বস্তুর ভর, আর এটা দূরত্ব। তাহলে দেখা গেল বস্তুটার ভর হচ্ছে 1 কেজি, পৃথিবীর ভর হচ্ছে এটা, আর পৃথিবী আর বস্তুর মধ্যে দূরত্ব কত, এইটা। এখন দেখো তাহলে এর পৃথিবী পৃষ্ঠে থাকা যে বস্তুটা, তার মধ্যে পৃথিবীর যে মহাকর্ষ এফ সমান কি, একই ফর্মুলা, জি m1 m2 বাই ডি স্কোয়ার। এবার ধরো জি এর মান বসাও, একই জিনিস, জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻11, ঠিক আছে। তারপরে দেখো এখানে m1, তাহলে m1 মানে বস্তুর ভর কত দেবো, 1, পৃথিবীর ভর কত, 5.96 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই, তাহলে m2টা হলো পৃথিবীর ভর, পৃথিবীর ভর বসিয়েছি। এবার ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কত হবে, তাহলে 6370 ইন্টু 6370 ইন্টু 10³ ইন্টু 10³। এটা কেন দুবার লিখলাম, এটা ডি স্কোয়ার আছে বলে, এ স্কোয়ার যেমন এ ইন্টু এ হয়, তাহলে ডি স্কোয়ার ডি ইন্টু ডি, তাহলে সেই জন্য ডি ইন্টু ডি দুবার লিখলাম, ঠিক আছে। তাহলে এত নিউটন,
এইবার এর মানটা আসবে 9.797 নিউটন। দেখো, তাহলে দেখা গেল যে পৃথিবীর এবং পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ আর পৃথিবীর ওপরে ওই সমভরের দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ কত ডিফারেন্স, অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ সেই মহাকর্ষটা যে কোনো পৃথিবীর ওপরে থাকা যে কোনো দুটোর মধ্যে মহাকর্ষের কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণ। তাহলে পৃথিবীর ওপরে থাকা যে কোনো দুটো বস্তুর মধ্যে মহাকর্ষ বল পৃথিবী আর ওই বস্তুর মধ্যে মহাকর্ষের বলের তুলনায় যথেষ্ট কম। সেই জন্য কি হয়, পৃথিবীর ওপরে থাকা মানে হাজার হাজার কোটি কোটি গুণ কম। সেই জন্য দুটো বস্তুর মধ্যে পৃথিবী এতটা মহাকর্ষে প্রত্যেকটা বস্তুকে তার পৃষ্ঠের দিকে টানছে যে তাদের পক্ষে আলাদাভাবে আর ঠোকাঠুকি লাগে না। বোঝা গেল? বেশ, দেখো এখান থেকে একটা অঙ্ক আমরা শিখব যে দুটি সমভরের বস্তুর একটির ভর অপরটির 3 গুণ করলাম। 3 গুণ ও দূরত্ব আগের দূরত্বের 5 গুণ করলাম। তাদের মধ্যে মহাকর্ষ বলের কি পরিবর্তন হবে? দুটো বস্তু, ধরো M1 M2 ভরের দুটো বস্তু আছে। দুটো M1 M2 ভরের দুটো বস্তুর ভর সমান, তাহলে M1 ও M যদি হয় M2 M, তা ধরা যাক M1 ভর বস্তুটার ভর হচ্ছে M, M2 ভরের বস্তুটারও ভর হচ্ছে M কেজি। ঠিক আছে, এবার তাদের মধ্যে দূরত্ব D, ঠিক আছে, দূরত্ব সমান D। তাহলে অতএব তাদের মধ্যে F কত হবে? G mm বাই ডি স্কোয়ার, G mm বাই ডি স্কোয়ার। বুঝে গেল এটা? তাহলে F সমান G M1 M2 বাই ডি স্কোয়ার, তাহলে M1 ও M, M2 ও M, G mm বাই ডি স্কোয়ার। এবার অঙ্ক কী বলছে? একটার ভর অপরটির 3 গুণ করে দাও। তাই ধরা যাক M1 সমান আমি Mই রাখলাম ডি মিটার, তাহলে এখানে কত হবে? F সমান নিউটন। এবার দেখো M1 M কেজি থাকলো, M2 3 গুণ করলাম, তাহলে কত লিখব? 3m কেজি। ঠিক আছে, আচ্ছা আগের দূরত্বটা ধরো এটা D1 ধরলাম, এটা D1 সমান D। আচ্ছা এখন D2 পরের দূরত্বটা কি বলছে? 5 গুণ করে দাও, তাহলে D এর 5 গুণ মানে কত হবে? 5D মিটার হলো। এইবার দেখব এখন মহাকর্ষ বল কি? F সমান G M1 M2 বাই ডি স্কোয়ার, তাহলে G M1 মানে M, M2 মানে কত? 3m, আর ডি স্কোয়ার মানে কত হবে? 5D এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে? 3G mm বাই
25d²। তাহলে দেখো এখন মহাকর্ষ বল কিন্তু আগের মহাকর্ষের 3/25 গুণ হয়ে যাবে। বোঝা গেল? 25 ভাগের 3 ভাগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রশ্ন কী ছিল? যে দুটো সমভারের বস্তুকে একটির ভর অপরটির 3 গুণ করলাম, আর তাদের মধ্যে দূরত্ব পূর্বের দূরত্বের 5 গুণ করলাম। তাহলে আগে যা মহাকর্ষ ছিল আর এখন যা মহাকর্ষ হলো পরিবর্তনের ফলে এই দুয়ের মধ্যে কি পরিবর্তন দেখব। তাহলে পরিবর্তনটা কী হবে? মহাকর্ষ বল আগের মহাকর্ষ বলের 3/25 গুণ হয়ে যাবে। বুঝে গেল? বেশ। এইবার দেখো, এইবার আমরা পৃথিবীর সঙ্গে পৃথিবীর ওপরে থাকা যে কোনো বস্তুর মধ্যে যে মহাকর্ষ সেটার একটা আমরা নাম দিয়েছি। সেটাকে কি বলছি? সেটাকে বলছি অভিকর্ষ। কি নাম? অভিকর্ষ। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা মহাকর্ষ অভিকর্ষ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল, তাহলে এটা হলো কি? অভিকর্ষ। এতক্ষণ আমি পৃথিবী অন্য বস্তুর মধ্যে মহাকর্ষ বলছিলাম, এই পৃথিবী আর অন্য বস্তুর মধ্যে যে মহাকর্ষ সেটা হচ্ছে অভিকর্ষ। কারণ পৃথিবী সকল বস্তুকেই তার যে মহাকর্ষীয় প্রভাব সেটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রে, বা আমরা তো কেন্দ্রে ফুঁড়ে চলে যাব না, পৃথিবীর পৃষ্ঠে। তাহলে সকল বস্তুকে তার পৃথিবীর পৃষ্ঠের দিকে টানে। যে বলে টানে সেই বলটাকে আমরা বলবো অভিকর্ষ। ঠিক আছে, অর্থাৎ পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে অভিকর্ষ। এই অভিকর্ষ বলকে আমরা বলি কোনো বস্তুর ওজন। অর্থাৎ অভিকর্ষ যে বলটা, সেই বলটাই হচ্ছে বস্তুর ওজন। অর্থাৎ পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাকে আমরা ওজনও বলতে পারি। তাহলে এখন আমরা দেখব এম ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে মহাকর্ষীয় প্রভাব বা পৃথিবীর ওজন তার রাশিমালা। ঠিক আছে, দেখা গেল যে একটা ধরো একক ভরের বস্তু আছে। তাহলে একক ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ এফ সমান কী হবে? জি m1 m2 বাই d², বা এখানে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু আর, আমরা লিখছি এখানে r²। কারণ পৃথিবী এবং পৃথিবীর ওপরে থাকা বস্তুর মধ্যে ডিস্টেন্সটা আমরা কি বলেছি? পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাই। তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে একক ভরের, একক মানে সবসময় আমরা কী বুঝবো? একে বুঝবো। সেটা 1 মিটার হতে পারে, 1 কেজি হতে পারে, বা 1 গ্রাম হতে পারে। ঠিক আছে, এখানে আমরা যেহেতু সব এসআই এককে হচ্ছি, তাহলে এখানে 1 কেজি ধরলাম। একক ভর বলে 1 কেজি ভরের। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বল যদি এফ হয়, তাহলে এফ সমান কী হবে? আমার এফ সমান কী শিখেছি? জি m1 m2 বাই d²। তাহলে জি এম, আর এটা পৃথিবীর ভর, ইন্টু 1 মানে বস্তু কণার ভর,
বাই এদের মধ্যে ডিস্টেন্স পৃথিবীর ব্যাসার্ধ সমান r স্কোয়ার সমান এটাকে আমরা কি বলবো gm বাই r স্কোয়ার। এখন দেখো পৃথিবীর একক ভরের বস্তুর ওপর পৃথিবীর যে টান সেটাকে আমরা যদি ছোটো হাতে g দিয়ে ডিনোট করি তাহলে অতএব আমরা কি বলবো g ইজ ইকাল টু gm বাই r স্কোয়ার, gm বাই r স্কোয়ার। বোঝা গেল? বেশ, এইবার আমি বলেছি m ভরের বস্তুর ওপর পৃথিবীর যে টান বা m ভরের বস্তুর ওজন, তাহলে m ভরের বস্তুর যে একক ভরের না হয়ে যদি ধরো m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ, তাহলে কি হবে? এই m ভরের বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ, তাহলে দেখো 1-এর জায়গায় কী হয়ে যাবে m হয়ে যাবে, তাহলে g পৃথিবীর ভর ইন্টু m ভর বাই r স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ কী হবে? তাহলে একক ভরের যদি gm বাই r স্কোয়ার হয় তাহলে m ভরের কত হবে ইন্টু m। বোঝা গেল? তাহলে এই m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষকে আমরা যদি w ধরি, অর্থাৎ বস্তুর ওজন যদি w ধরি, তাহলে w ইজ ইকাল টু কী হবে m ইন্টু g। দেখো কারণ হিসাবে g ইজ ইকাল টু gm বাই r স্কোয়ার আমরা একক ভরের বস্তুর ক্ষেত্রে পেয়েছি। তাহলে এই যে gm বাই r স্কোয়ার এটা মানে কি আছে g আছে, তাহলে w সমান কি পেলাম m ইন্টু g। অর্থাৎ m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে অভিকর্ষ বা বস্তুর যে ওজন সেটা যদি w হয় তাহলে w সমান কি m ইন্টু g, অর্থাৎ m হচ্ছে বস্তুর ভর। বোঝা গেল এটা? তাহলে m ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষ বা বস্তুর ওজনের রাশিমালা w সমান m ইন্টু g। বোঝা গেল? বেশ, এবার দেখো তাহলে একটা বস্তু যখন অভিকর্ষের টানে সে ওপর থেকে নিচের দিকে পড়ছে, তাহলে ওপর থেকে যখন সে নিচের দিকে পড়তে থাকছে তখন দেখবে তার বেগ একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকছে। তাহলে আমরা কি পড়ে এসেছি আগে? বেগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা বলি ত্বরণ। বেগ বৃদ্ধির যে হার সেটাকে আমরা বলি ত্বরণ। তাহলে যখন একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ছে বিনা বাধায়, এই ধরনের বস্তুগুলোকে আমরা কি বস্তু বলি? পতনশীল বস্তু। অর্থাৎ পৃথিবীর টানে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ে তখন সেই বস্তুকে আমরা বলি পতনশীল বস্তু। তাহলে অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। বুঝে গেল কি বললাম? আবার দেখো, পৃথিবীর টানে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ছে তখন সেই সমস্ত বস্তুকে আমরা কি বলছি? পতনশীল বস্তু। এবার যত সে পৃষ্ঠের কাছাকাছি আসতে থাকবে তত তার বেগও একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকবে। তাহলে আমরা কি জানি? বেগ বৃদ্ধির হার হলো ত্বরণ। তাহলে এখানে যেহেতু অভিকর্ষ বলের ক্রিয়ায় বস্তুতে ত্বরণের সৃষ্টি হচ্ছে, তাহলে এই ত্বরণটাকে আমরা কি বলবো? অভিকর্ষ ত্বরণ। বুঝে গেল? তাহলে দেখো, অভিকর্ষজ ত্বরণ হলো। তাহলে কি বলবো? অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল
কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয়, তাহলে অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে বলে অভিকর্ষজ ত্বরণ। বুঝে গেল? বুঝে গেল? অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কী পড়েছিলাম? এফ সমান এম ইন্টু এ। এফ সমান কী পড়েছিলাম? এম ইন্টু এ। বল সমান ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে এই যে এ যেটা বলছি, তাহলে এখানে আমরা ডব্লু সমান কী পড়লাম? এম ইন্টু জি। তাহলে এই ডব্লুটা কি? ডব্লুটা হচ্ছে এম ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে টান, অর্থাৎ পৃথিবীর যে মহাকর্ষ, সেটা হচ্ছে ডব্লু। ঠিক আছে? তাহলে এখানে ডব্লুটাকে যদি এফের সঙ্গে তুলনা করি, তাহলে এ ইজ ইকাল টু কী হবে? এ ইজ ইকাল টু জি। অর্থাৎ এই জিকে আমরা বলি কি? অভিকর্ষজ ত্বরণ। বুঝে গেল? তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কী পড়েছি? এফ সমান এম ইন্টু এ। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ হয় তাহলে বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে সেই বলের যে পরিমাপ, এফ সমান কী হয়? বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখানে দেখো ঠিক একই জিনিস বললাম যে এম ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর যে টান বা পৃথিবীর যে মহাকর্ষ, সেটা যদি ডব্লু হয় তাহলে ডব্লু সমান কি? এম ইন্টু জি। তাহলে এই দুইয়ের সঙ্গে তুলনা করে পাচ্ছি এ ইজ ইকাল টু জি। অর্থাৎ এ ত্বরণ আর জি কী হবে? অভিকর্ষজ ত্বরণ। এর জি এর মানটা কিন্তু ফিক্সড। ঠিক আছে? দেখো জি এর সিজিএস মান 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই মান হচ্ছে কি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝে গেল? এবার দেখো, এই যে আমরা এখানে দেখলাম এফ সমান এম ইন্টু এ। পৃথিবীর যে অভিকর্ষীয় প্রভাব কোনো বস্তুর ওপর, সেটা যে সব গ্রহের ওপরেই ওই বস্তুর ওপর একই রকম অভিকর্ষ থাকবে সেটা নাও থাকতে পারে। মানে প্রত্যেকের অভিকর্ষ যে একই রকম হবে। যেমন ধরো পৃথিবীর অভিকর্ষ আর চাঁদের অভিকর্ষ এক নয়। ঠিক আছে? পৃথিবীর অভিকর্ষের 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষ। তাহলে দেখা গেল যে এখানে যদি কোনো বস্তুর ওজন বা পৃথিবীর যে কেন্দ্রাভিমুখী টান যতটা হবে, চাঁদে কিন্তু ততটা হবে না। চাঁদে তার 1/6 গুণ হয়ে যাবে। 1/6 গুণ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি একটা অঙ্ক দেখি, যে ধরো 10 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত হবে? ভালো করে দেখো কি লিখেছি। 10 কেজি ভরের কোনো বস্তুর চাঁদে ওজন কত হবে? ওজন মানেই বলছি কি? টান, মহাকর্ষ। তাহলে এখানে পৃথিবীর যে মহাকর্ষ কোনো বস্তুর ওপর বা পৃথিবীর অভিকর্ষ আর চাঁদের অভিকর্ষের মধ্যে পার্থক্য আছে। কি বলেছি? পৃথিবীর অভিকর্ষের 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষ। তাহলে এই যে ওজন, আগে আমরা দেখে নিই যে পৃথিবীতে ওজন কত হবে, তবে আমরা চাঁদে পার করতে পারবো। ঠিক আছে? তাহলে একটা 10 কেজি ভরের বস্তু আছে, তাহলে ভর এম সমান কত? 10 কেজি। অভিকর্ষজ ত্বরণ
জি ইজ ইকাল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে আমরা জি কেন, যেহেতু আমরা ওজন বার করছি, ওজন মানে ওই বস্তুর ওপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব, এমভরের একটা বস্তুর ওপর পৃথিবীর মহাকর্ষীয় যে প্রভাব বা পৃথিবীর অভিকর্ষ, সেটাকে আমরা বলছি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান আমরা কী শিখে এলাম, এম ইন্টু জি। তাহলে 10 কেজি ভর, তাহলে বস্তুর এম কত 10 কেজি, আর জি এর এখানে যেহেতু এসআই পদ্ধতি দেওয়া আছে, তাহলে জি এর আমরা এসআই মানটা নেবো, সেটা কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব পৃথিবীতে বস্তুর ওজন ডাব্লিউ সমান এম ইন্টু জি, ঠিক আছে। অতএব ডাব্লিউ সমান দেখো এম মানে 10 আর জি মানে কত 9.8। তাহলে যেহেতু এটা বল, বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে আমরা কত পেলাম 98 নিউটন। এটা পৃথিবীতে বেরোলো। এবারে দেখো বলেছি পৃথিবীর অভিকর্ষের 1/6 গুণ হচ্ছে চাঁদের অভিকর্ষ, তাহলে ওখানে ওজনটা কী হবে 1/6 গুণ হয়ে যাবে পৃথিবীর ওজনের, তাই তো। অতএব চাঁদে ওই বস্তুর ওজন হবে 98 ইন্টু 1/6 নিউটন। বোঝা গেল? তাহলে এটা দেখো 3 দিয়ে কাটলে 3, এটা হবে 49/3 নিউটন। বোঝা গেল? ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন ছিল চাঁদে ওই বস্তুর ওজন কত হবে, তাহলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে 49/3 নিউটন। কেন না, পৃথিবীতে ওজন হলো কত 98 নিউটন, তাহলে পৃথিবীতে যা হবে তার 1/6 গুণ হয়ে যাবে চাঁদে, তাহলে চাঁদে কত হলো 49/3 নিউটন। বোঝা গেল? বেশ। এইবার দেখো আমাদের এই যে একটা অন্যরকম ধারণা আসছে যে পৃথিবী সকল বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে বা পৃষ্ঠে টানছে। তাহলে দেখা গেল আমরা একটা বস্তু নয়, দুটো ভিন্ন ভরের বস্তু, তাদেরকে একই সঙ্গে পড়তে দিচ্ছি। তারা কি একই সঙ্গে একই সময়ে পৃষ্ঠ স্পর্শ করবে, পৃথিবীর পৃষ্ঠ, নাকি আলাদা আলাদা সময়? আবার বলি, দেখো দুটো ভিন্ন ভরের বস্তু আছে, দুটো বস্তুর ভর ভিন্ন। ভিন্ন মানে একটার ভর বেশি, একটার ভর কম, অর্থাৎ একটা হালকা বস্তু, একটা ভারী বস্তু। একই উচ্চতা থেকে, স্থির অবস্থা থেকে, একই উচ্চতা থেকে দুজনাকেই পড়তে দিচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন, পৃথিবী সকল বস্তুকেই টানছে, তাহলে বস্তু দুটো কি একই সময়ে মাটি স্পর্শ করবে? প্রথমে কিন্তু আমাদের যে গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল বলেছিলেন হালকা বস্তু ভারী বস্তু উভয় দুটো বস্তুই কিন্তু আলাদাভাবে নিচে পড়বে। কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই প্রমাণ করেন হালকা বস্তু ভারী বস্তু উভয় বস্তুই একই সময়ে ভূমি স্পর্শ করবে, যদি সেখানে কোনো বাধা না থাকে। যদি সেখানে কোনো বাধা না থাকে। দেখো আমরা যদি এখানে বাস্তবে পরীক্ষাটা করতে যাই, ধরো একটা পাথর নিলাম, ঠিক আছে, আর একটা কাগজের টুকরো নিলাম, আর অল্প উচ্চতা থেকেই যদি পরীক্ষা করি, দুটোকেই একসঙ্গে ছাড়লাম, দেখব পাথরটা আগে মাটি স্পর্শ করছে, তারপরে কাগজের টুকরো। কেন? এখানে বায়ুর বাধা আছে, অর্থাৎ বায়ুমণ্ডল আছে। তাহলে বায়ুমণ্ডলে একটা বাধা আছে, সেই বাধা ও বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হচ্ছে, ঠিক আছে। যার ভর বেশি, ঠিক আছে, সে বেশি বাধা দ্রুত অতিক্রম করে আগে পড়ে যাচ্ছে, যার ভর কম তাকে ওই বাধা অতিক্রম করতে সময় বেশি লাগছে, সে পরে আসছে। তাহলে গ্যালিলিও গ্যালিলাই বলেছিলেন দুটো বস্তুই কিন্তু একই দ্রুততায় নিচে নামবে যদি তাদের মধ্যে কোনো বাধা না থাকে। তাহলে এই যে বস্তুটা
পৃথিবীর টানে নিচের দিকে পড়ছে, এদেরকে আমরা কি বলেছি? পতনশীল বস্তু। কি বস্তু? পতনশীল বস্তু। একটু আগে বললাম যে পৃথিবীর টানে অর্থাৎ অভিকর্ষের টানে যখন কোনো বস্তু নিচের দিকে পড়ছে তাকে আমরা বলছি পতনশীল বস্তু। বিজ্ঞানী গ্যালিলিও এই পতনশীল বস্তুর বা ভূপৃষ্ঠে পতনশীল বস্তুর, হালকা বস্তুর বা ভারী বস্তুর ক্ষেত্রে উনি কিছু সূত্র প্রয়োগ করেছেন, যেটাকে আমরা বলছি পতনশীল বস্তুর সূত্র। দেখো, এই পতনশীল বস্তুর সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। নাম্বার 1 যেটা বললেন, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে বিনা বাধায় কোনো বাধা যদি না থাকে ভূপৃষ্ঠে পতনশীল সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামবে। দেখো, আমরা বলছি পতনশীল বস্তুর সূত্র। প্রথমেই বললাম পৃথিবীর টানে যখন কোনো বস্তু ওপর দিকে নিচের দিকে পড়ছে তখন তাদের আমরা বলছি পতনশীল বস্তু। তাহলে যখন অনেক পতনশীল বস্তুর মধ্যে তুলনা হবে এবং তাদের প্রত্যেকের ভর আলাদা আলাদা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে কি তারা একই সঙ্গে পড়বে নিচের দিকে? এটা আমাদের প্রশ্ন ছিল। গ্যালিলিও গ্যালিলাই দেখিয়েছিলেন যদি কোনো বাধা না থাকে, ভরের যত পার্থক্যই হোক, সকল বস্তুই যদি স্থির অবস্থা এবং একই উচ্চতা থেকে পড়তে দেওয়া হয় বিনা বাধায়, তাহলে সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামবে। অর্থাৎ একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠে পতনশীল সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামবে। ঠিক আছে, এবার দেখো নাম্বার 2 পয়েন্ট। এই যে বস্তুগুলো যখন নিচের দিকে পড়বে তখন তাদের বেগ নির্দিষ্ট হারে বাড়তে থাকবে। ঠিক আছে, এইটা উনি ম্যাথামেটিক্যালি বলেছিলেন, যত সময় বাড়বে, সময় বাড়ার সাথে সাথে বেগও তত বাড়তে থাকবে। অর্থাৎ পতনশীল বস্তুর বেগ পতনকালের সময়ের সহিত সমানুপাতিক। ওই যে বলছি সময় বাড়ার সাথে সাথে বেগ বাড়ছে, তাহলে পতনশীল বস্তুর বেগ পতনকালের সময়ের সহিত সমানুপাতিক। ঠিক আছে, তাহলে স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তু যে বেগ প্রাপ্ত হয় তা পতনকালের সমানুপাতিক। কি বলছে? স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তু যে বেগ প্রাপ্ত হয় তা পতনকালের সমানুপাতিক। পতনকাল মানে যতটা সময় ধরে সে নিচে
পড়ছে, সময় যত বাড়বে তার বেগও তত বাড়বে। ওই যে বললাম দুটো রাশির মধ্যে যখন তুলনা করব, একটা বাড়ার সাথে সাথে অন্যটা বাড়লে বা একটা কমার সাথে সাথে অন্যটা কমলে সেটা কী হয়? সমানুপাত সম্পর্ক। তাহলে এখানে দেখো পতনকালের সময়ের সহিত বেগটা সমানুপাতিক, অর্থাৎ পতনকাল যত বাড়বে বা পতনকালীন সময় যত বাড়বে বেগও তত বাড়তে থাকবে। বুঝে গেল? এইবার অতিক্রান্ত দূরত্ব একই জিনিস, স্থির অবস্থা ও একই উচ্চতা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠে পতনশীল কোনো বস্তু মোট যে দূরত্ব অতিক্রম করে তা পতনকালের বর্গের সহিত খুব ইম্পর্টেন্ট, পতনকালের বর্গের সহিত সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তু যখন ওপর থেকে নিচের দিকে পড়ছে, অর্থাৎ বিনা বাধায় একটা পতনশীল বস্তু যখন সে স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়ছে, তার পতনকাল যত গড়াবে অতিক্রান্ত দূরত্বও তত বাড়বে, এবং কী হারে বাড়বে? পতনকালের বর্গের সহিত ব্যস্তানুপাতিক। বোঝা গেল? ঠিক আছে, তাহলে একটা বস্তু একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে বিনা বাধায় ভূপৃষ্ঠে পতনশীল সকল বস্তুই সমান দ্রুততায় নিচে নামবে। এবার একটা পতনশীল বস্তু সময় যত বাড়বে তার বেগও তত বাড়বে, সময় যত বাড়বে তার অতিক্রান্ত দূরত্বও তত বাড়বে। ম্যাথামেটিক্যালি কীভাবে হবে সেটা আমরা দেখতে পাচ্ছি যে পতনকালের সঙ্গে সমানুপাতিক তার বেগ, আর অতিক্রান্ত দূরত্বটা পতনকালের বর্গের সহিত সমানুপাতিক। বোঝা গেল? আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসে কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং অন্যান্য নোটসগুলো পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে LRN অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো।